লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। গল্প শুরু করার আগে একটি বিশেষ কথা। আজকের এই অডিও বুকে যে দুটি গল্প নেওয়া হয়েছে সেই দুটি গল্পে বিভিন্ন রকম বিকৃত এবং বীভৎস জিনিসের উল্লেখ রয়েছে। তাই আজকের এই অডিও বুকটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন দুটি ভৌতিক কাহিনী দিয়ে বানানো আমাদের অডিও বুক বানর খেলা। তাহলে বন্ধুগণ, শুরু করা যাক। শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম নিবেদন, স্যার জন আর্থারের লেখা একটি রোমাঞ্চকর ভৌতিক কাহিনী, দ্য মাঙ্কিস ব্রেন। শীততাপ নিয়ন্ত্রিত বাংলো থেকে বের হতেই গায়ে আগুনের হলকা অনুভব করল রিচার্ড ক্লার্ক। সকাল এখন, কিন্তু মাত্র 100 গজের মতো হেঁটেছে সে। সুতির শার্টটা ঘামে ভিজে সেঁটে গেল ওর পিঠের সাথে। কপাল বেয়ে ফোঁটায় ফোঁটায় ঘাম ঝরছে। ভুরু ভিজিয়ে সেই ঘাম ঢুকছে চোখের ভিতরে। চোখ মিটমিট করছে ও। ডান হাতের চেটো দিয়ে একটু পরপর ভুরু থেকে মুছে ফেলছে ঘাম। বন্দরের দিকে মুখ তুলে চাইল ক্লার্ক। সিঙ্গাপুর জেটিতে ডজনখানেক সমুদ্রগামী জাহাজ নোঙর করা। নারকেলের শুকনো শাঁস আর রাবার লোডের অপেক্ষায় আছে সেই জাহাজগুলি। কাজটা শেষ হলে আবার সেই জাহাজগুলি বেরিয়ে পড়বে খোলা সাগরে। এখানে আবহাওয়ার পরিবর্তন নেই। জানুয়ারি মাস চলছে, অথচ গরমটা জুন বা সেপ্টেম্বর মাসের মতোই। মাসের পর মাস দিনে বা রাতে তাপমাত্রার সবসময় 90 ডিগ্রি ফ্যারেনহাইটে স্থির হয়ে থাকছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি। এমনকি মৌসুমি বৃষ্টিতেও গা পোড়ানো গরম কমছে না কিছুতেই। তবে রিচার্ড ক্লার্ক এ ধরনের আবহাওয়ায় নিজেকে খাপ খাইয়ে নিয়েছে অনেক আগেই। গত 6 বছরে এই দ্বীপ এবং তার বাসিন্দাদের হালহকিকত ভালোই চেনা হয়ে গেছে তার। বরং বলা যায় এদের জীবনযাত্রার সাথে এতই অভ্যস্ত ক্লার্ক যে অন্য কোথাও গেলে হয়তো স্বস্তি পাবে না। ককেশিয়ান এবং পূর্ব দেশীয় জনগোষ্ঠীর অনেকের সাথেই ওর হার্দিক সম্পর্ক। স্থানীয়দের সাথে সে মিশে যেতে পারে বন্ধুর মতোই। আপিমসেবী খয়াটে চেহারার চাইনিজ থোপা বা আবলুস কালো ভারতীয় সুদখোর ব্যবসায়ী কিংবা সোনার দাঁত বাঁধানো মারোয়ারি সেট, সবাই তাকে চেনে, শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখে। ক্লার্কও ওদের ধর্মীয় বিশ্বাস, প্রথাগত আচার অনুষ্ঠানগুলির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে কার্পণ্য করে না। ওদেরকে সেও বন্ধু হিসেবেই দেখে। ক্লার্কের ইউরোপীয় বন্ধুবান্ধবদের অনেকে এমন মন্তব্য করেছে ক্লার্ক আসলে নিজস্ব সংস্কৃতি বিসর্জন দিয়ে ক্রমশ প্রাচ্যমুখী হয়ে উঠেছে। তবে ক্লার্ক বিশ্বাস করে প্রাচ্যের সংস্কৃতিকে পুরোপুরি ধারণ করতে হলে আরও অনেক কিছু জানতে হবে তাকে। শেখার এখনও বাকি আছে অনেক কিছুই। স্থানীয়দের সংস্কৃতি বা ধর্মবিশ্বাসের প্রতি তার আগ্রহ এত প্রবল যে ক্লার্ক ইংল্যান্ডে নিজের বাড়িঘরের কথা প্রায় ভুলে যেতে বসেছে। হলদে রঙের একটা মার্সিডিজ ট্যাক্সি সগর্জনে ওর পাশ কাটিয়ে যাচ্ছিল। হাত তুলে তাকে ডাকলো রিচার্ড ক্লার্ক। প্রায় সাথে সাথে ব্রেক কষল ড্রাইভার। টায়ারের সঙ্গে সঙ্গে রাস্তার পিচের তীব্র ঘর্ষণে বিকট আওয়াজ উঠল। লাল ধুলোর মেঘ উড়িয়ে দাঁড়িয়ে পড়ল ট্যাক্সি ওর কাছ থেকে হাত 20 দূরে। গাড়ির জানলা দিয়ে হলদে রঙের একটা মুখ উঁকি দিল। মুচকি হাসছে সেই মুখটি। স্যার, ট্যাক্সি? পা বাড়ালো ক্লার্ক। উঠে বসলো পেছনের সিটে। ড্রাইভার বিপজ্জনকভাবে স্পিড বাড়ালো। দড়াম করে সিটের সাথে বাড়ি খেলো ক্লার্ক। পক্ষীরাজের গতিতে ছুটছে ট্যাক্সি। রাগ করল না ক্লার্ক। ট্যাক্সিওয়ালাদের এমন আচরণ গা সওয়া হয়ে গেছে ওর।
কোন দিকে যাবেন স্যার? পায়া লেবার এয়ারপোর্ট। $5 স্যার। কেমন? ফাজলামো হচ্ছে না? তুমি কি আমাকে বোকা টুরিস্ট ঠাউরেছ? $3 দেব, 1 পয়সাও বেশি নয়। আচ্ছা স্যার, আপনার কথাও থাক, আমার কথাও থাক, $3.5। বললাম তো, $3 বেশি 1 পয়সাও দেবো না। ঠিক আছে স্যার, আপনার কথাই রইল। কোয়ালিয়ার জেটি পার হয়ে গেল ওরা। দ্বীপের দূর প্রান্তের ব্যস্ত চায়না টাউনকেও পাশ কাটালো। এয়ারপোর্টে পৌঁছে ক্লার্ক ড্রাইভারকে $3 ছাড়া আরও 50 সেন্ট অতিরিক্ত বকশিস দিল। তরুণ চাইনিজ ড্রাইভার খুশিতে হাত নেড়ে ওকে বিদায় জানালো। গুনগুন করতে করতে আগের চেয়েও বেশি স্পিডে গাড়ি ছোটালো ড্রাইভার। বাড়ি ঢুকে ব্র্যান্ডির অর্ডার দিল ক্লার্ক। গ্লাসটা নিয়ে চলে এলো অবজারভেশন ব্যালকানিতে। ওর মক্কেলের আগমনের অপেক্ষার প্রহর গুনতে হবে এবার। সব কিছু ঠিকঠাক থাকলে ওয়েন হ্যারিসন আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে। ক্লার্ক তার সাথে হ্যান্ডশেক করবে, নিরর্থক শুভেচ্ছা বিনিময় হবে। তারপরে 3 দিন ওর কাজ হবে আমেরিকানটাকে সিঙ্গাপুর ঘুরিয়ে দেখানো। এজন্য ক্লার্ক $300 পাবে। টাকার অঙ্কটাকে মোটেই মন্দ বলা যাবে না। কাজটা তেমন কঠিন নয়, অথচ পারিশ্রমিক ভালো। এ ধরনের কাজ করে আরাম পায় ক্লার্ক। এ পর্যন্ত মক্কেল হিসেবেও যত ট্যুরিস্ট ক্লার্কের কাছে এসেছে, এদেরকে হ্যান্ডেল করতে কখনো পেট পেতে হয়নি ক্লার্ককে। বিশেষ করে আমেরিকানরা তো ইংরেজি জানা গাইড পেলে বলতে যায়। থাক গাইডের ইংরেজি উচ্চারণে বিদেশি টান। এসব ট্যুরিস্টদের আসলে মনে মনে করুণাই করে ক্লার্ক। এদেরকে তার মনে হয় মাথা মোটা, যাদের কাজ সারাক্ষণ ক্যামেরায় হাবিজাবি ছবি তুলে রাখা, চোখের সামনে যা পড়ে তাই দেখে বিস্ময় হাঁ হয়ে যাওয়া। ক্লার্ক দেখেছে এরা অত্যন্ত স্বার্থপর স্বভাবের হয়। গরিব মানুষের প্রতি বিন্দুমাত্র মমতা নেই এদের। পাশ্চাত্য এবং পূবের মাঝে সাংস্কৃতিক বন্ধনের প্রতিও এতটুকু আগ্রহ নেই। সব কিছুর প্রতি উন্নাসিক একটা ভাব, নিজেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা। এদের কথা ভাবতে ভাবতে উত্তেজিত হয়ে ব্যালকনির রেলিং শক্ত মুঠোয় চেপে ধরেছিল ক্লার্ক। খেয়াল হতে ছেড়ে দিল। পাশ্চাত্যে জন্ম নিলেও মন মানসিকতায় নিজেকে প্রাচ্যের ভাবধারায় করে তুলেছে বলেই হয়তো আমেরিকানদের প্রতি এতটা বিতৃষ্ণা জন্ম নিয়েছে তার মধ্যে। সে নিচে এয়ারফিল্ডের দিকে তাকালো। রূপোর মতো চকচকে বিশাল এয়ারলাইনটা স্থির হয়ে থাকা পাম গাছগুলোর মাথায় চক্কর দিচ্ছে। এসে গেছে তার মক্কেলের উড়ুক্কু বাহন। অ্যারাইভাল লাউঞ্জের বাইরে এসে দাঁড়ালো রিচার্ড ক্লার্ক। আয়না বসানো জানলা দিয়ে দেখল কাস্টমস এবং ইমিগ্রেশন ভিড় ঠেলে যাত্রীদের স্রোত আসছে। নানা চেহারা, নানা আকৃতির প্রচুর মানুষ। তবে ভিড়ের মধ্যেও ওয়েন হ্যারিসনকে চিনে নিতে সমস্যা হলো না ক্লার্কের। পাসপোর্ট হাতে যাত্রীদের দঙ্গল থেকে সামান্য দূরে সরে দাঁড়িয়েছে সে। ফর্সা থলথলে চেহারায় শিশুর সারল্য ফুটিয়ে তুলে ইতিমধ্যে ক্যামেরার শাটার টিপতে শুরু করেছে ওয়েন হ্যারিসন। নিজের কাছে যাই একটু অদ্ভুত বা আশ্চর্যের মনে হচ্ছে, খটাখট ছবি তুলে নিচ্ছে। 1 মিনিটের ভেতরে সে 3 জন কাস্টমস অফিসার 4টি ভাষায় লেখা ওয়েলকাম টু সিঙ্গাপুর সাইন এবং নিজের প্লেনের বেশ কিছু যাত্রীর স্ন্যাপ নিয়ে নিল। ওয়েন হ্যারিসন বেশ লম্বা, মাংসল শরীর, মাথায় পাতলা চুল টাকের আভাস দিচ্ছে। তার পরনে পুরনো কিন্তু অত্যন্ত দামি গাঢ় নীল রঙের স্যুট, ঢলা ট্রাউজার, পায়ের বাদামি জুতো জোড়া চকচক করছে। গলার উজ্জ্বল হলুদ রঙের টাইটা কড়া ভাঁজের সাদা শার্টের সাথে মন্দ লাগছে না। বোঝাই যাচ্ছে দুধ ঘি খাওয়া মানুষ, বেশ মালদার পাটি। তবে করোনারি থ্রম্বসিসের শিকার হতেও বোধহয় বেশি দেরি নেই। ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকলো রিচার্ড ক্লার্ক নিজের জায়গায়।
ফর্মালিটি সেরে সুটকেস নিয়ে ওয়েন হ্যারিসন লাউঞ্জে এলে ওর দিকে এগিয়ে গেল সে। যথাসাধ্য চেষ্টা করল চেহারায় অমায়িক ভাবটা ধরে রাখতে। মিস্টার হ্যারিসন, আমি রিচার্ড ক্লার্ক। নিজের পরিচয় দিল ও। আশা করি যাত্রাপথে কোনো বিঘ্ন ঘটেনি। আমেরিকানটার দু ঠোঁট ফাঁক হয়ে গেল, যেন অনেক দিনের জানি দোস্তের সঙ্গে দেখা। এমন ভাব করে হাসি মুখে সে মোটা একটা হাত বাড়িয়ে দিল ক্লার্কের দিকে। আপনি তো ভাই খুব পাংচুয়াল দেখছি, একেবারে ঠিক ঠিক সময় এসে হাজির। লোকটার হাতের নখগুলো সুন্দরভাবে কাটা লক্ষ্য করল ক্লার্ক, আর গলার শটটাও গমগমে, বিশাল দেহের সাথে বেশ মানানসই। ক্লার্ককে বেশিক্ষণ হাত ঝাঁকাবার সুযোগ দিল না হ্যারিসন। চট করে ক্যামেরাটা তুলে ধরল মুখের সামনে। বিল্ডিংয়ের কোণায় শ্যারং কেবায়া পরা সুন্দরী মালয়ী মেয়েটি অদৃশ্য হওয়ার আগেই তার একটি ছবি তুলে রাখল। তারপর বোকা বোকা ভাব নিয়ে ঘুরল ক্লার্কের দিকে, যেন সঠিক সময় তরুণীর ছবি নিতে পেরে নিজেই হতভম্ব হয়ে গেছে। লোকটার ঢং দেখে গা জ্বালা করে উঠল ক্লার্কের। হ্যারিসন জরুরি গলায় বলল, বেশ বেশ, এখন তবে যাত্রা শুরু করা যাক। মাত্র 3 দিন থাকবো এখানে, তারপর ব্যবসার কাজে হংকং দৌড়তে হবে। আশা করি এই স্বল্প সময়ের মধ্যে আপনি আমাকে এমন সব জিনিস দেখাতে পারবেন, বাড়িতে যার গল্প করে বাহুবা নিতে পারবো। একটা ট্যাক্সি নিল ওরা শহরে ফেরার জন্য। সারা রাস্তা হ্যারিসন ক্রমাগত ক্যামেরার বোতাম টিপে গেল। বর্ণাঢ্য চাইনিজ সব মিছিলের ছবি তুলল সে। ভাব গম্ভীর বুদ্ধ মন্দির, এমনকি ঘামে ভেজা শ্রমিকের চেহারাও বাদ গেল না। গুডউড হোটেলে পৌঁছানোর আগে পর্যন্ত ক্লিক ক্লিক চলতেই থাকলো। হ্যারিসন ড্রাইভারকে আমেরিকান ডলারে ভাড়া মেটালে লোকটা অবিশ্বাসের দৃষ্টিতে ক্লার্কের দিকে চাকিয়ে চোখ মিটমিট করল। জবাবে ক্লার্কও একই কাজ করল, কোনো মন্তব্য করল না। শত হলেও ট্যাক্সির ড্রাইভার এবং তার কাজ একই। ক্লার্কের ধারণা ছিল হ্যারিসন লম্বা ভ্রমণের ধকল সামলাতে আজকের দিনটা অন্তত হোটেলে বিশ্রাম নেবে, কিন্তু কোথায় কি। ঘণ্টা 3 পরেই দেখা গেল সে ক্লার্ককে নিয়ে ব্লাকাং মাটি আইল্যান্ডে চলে এসেছে সাম্পানে চড়ে মাছ ধরবে বলে। কিন্তু মাছের বদলে তার বড়শিতে শুধু বিষাক্ত সামুদ্রিক সাপ ধরা পড়ল। ক্লার্ক এবং সাম্পানের জেলে অনেক কষ্টে তাকে ডেকে সাপ ওঠানোর প্রবল ইচ্ছা থেকে নিবৃত করল। শেষে হতাশ হয়ে হ্যারিসন গলুইতে চিত হয়ে শুয়ে পড়ল। বড় স্ট্র হ্যাট দিয়ে মুখ ঢেকে হেরে গলায় হোম অন দ্য রেঞ্জ গাইতে লাগলো। সূর্যের খরতাপ যে তার রংধনু রঙের শার্ট আর হাঁটু পর্যন্ত লম্বা বারমোডা শর্টস পুড়িয়ে দিচ্ছে, সেদিকে খেয়ালই নেই। ওই দিন সন্ধ্যায় ওরা দুজন ট্রোইকা রেস্টুরেন্টে পেট পুড়ে ডিনার সেরে ফিরে এলো হোটেলে। মদের গ্লাস হাতে নিয়ে প্ল্যান করতে বসলো পরদিন কোথায় কোথায় যাবে। কাল আপনাকে থিম্পুসামে নিয়ে যাব। থাইপু? কি বললেন ব্যাপারটা? ঠিক বুঝতে পারলাম না তো। প্রায় চেঁচিয়ে উঠল হ্যারিসন, আর একটু হলেই সিগারেটটা গিলে ফেলছিল। ক্লার্ক মনে মনে ভাবল, গাড়ুলটাকে সব কথা ব্যাখ্যা না করলে কিছুই বুঝবে না। সে বলতে শুরু করলো, সিঙ্গাপুরে 20 লাখেরও বেশি মানুষের বাস, এদের মধ্যে বেশিরভাগই চাইনিজ। এদেরও আবার ভাগ আছে, যেমন হোক্কাইন, টিউচিউ, কান্টোনিজ, হাইনোনিজ, হাক্কা ইত্যাদি। এরা নানা আঞ্চলিক ভাষায় কথা বলে। এছাড়া ভারতীয় সিলোনিজ আর মালয়ীদেরও সংখ্যা প্রচুর এখানে। থাইপুসাম হলো একটা হিন্দু উৎসবের নাম। ভারতীয় পূজারীরা রাস্তায় রাস্তায় এই উৎসবটি পালন করে তাদের প্রায়শ্চিত্তের নামে। কাল ওদের উৎসব মিছিল দেখলে আপনি অবাক হয়ে যাবেন, ভয়ও পেতে পারেন, কারণ তারা প্রায়শ্চিত্ত করে শরীরে ধারালো সূচ ফুটিয়ে, আবার কখনো কখনো পায়ে স্রেফ নগ্ন পেরেকের স্যান্ডেল পরে। আবার কেউ কেউ তাকে নাক, জিভ, থুতনি বা শরীরের আলগা চামড়া
বড়শি দিয়ে ফুঁড়ে রাখে। বিরতি দিয়ে চামড়ার আর্মচেয়ারে গা এলিয়ে দিল ক্লার্ক। লক্ষ্য করছে গল্প শুনে আমেরিকানটার কী প্রতিক্রিয়া হয়। বিরক্তি লাগলো, কারণ হ্যারিসন ওর প্রতি তেমন আগ্রহ দেখাচ্ছে না। তবু সে বলে চলল, কাবাডি হচ্ছে প্রায়শ্চিত্তের আরেক ধরন। জিনিসটা ভারী কাঠ দিয়ে তৈরি, তাতে খুরের মতো ধারালো ব্লেড ঠোকানো। প্রায়শ্চিত্তকারীর দু কাঁধে কাঠের ফ্রেমটা বসানো হয়। হ্যারিসন ক্লার্কের গল্প শুনছে না, তার সমস্ত মনোযোগ চাইনিজ ওয়েট্রেসের দিকে। মেয়েটির পরনে চিয়ংসাম। সে মদের বোতল নিয়ে ওদের টেবিলের দিকেই আসছে। মদের বোতল রেখে মেয়েটি চলে যাচ্ছে। ওর দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমেরিকান হ্যারিসন। তরুণী দৃষ্টির আড়াল হলে ফিরল সে ক্লার্কের দিকে। চাইনিজদের সম্পর্কে যেসব গল্প শুনি সব কি সত্যি? হেসে উঠে জানতে চাইল হ্যারিসন। ক্লার্কের খুব রাগ হলো লোকটার ওপর। সালা আমেরিকান জাতটাই এমন। দাঁতে দাঁত চাপল সে, তবে চেহারা স্বাভাবিক করে বলতে লাগলো, চাইনিজদের সম্পর্কে যে যাই বলুক না কেন, ওরা কিন্তু বেশ অদ্ভুত প্রজাতির মানুষ। ওদের সংস্কৃতি রীতিনীতিগুলো ভারী অদ্ভুত। আবার হেলান দিল সে চেয়ারে। অপেক্ষা করছে হ্যারিসন তার টোপটা গেলে কিনা। মুখের সামনে ধোঁয়ার মেঘ জমেছে। আমেরিকানটার চেহারা দেখা যাচ্ছিল না ঠিক মতো। এবার হ্যারিসন অধৈর্য ভঙ্গিতে হাত নেড়ে ধোঁয়া সরালো। তারপর বলল, যেমন? মাছ, তার মানে টোপ গিলেছে। ক্লার্ক এবার প্রস্তুত হলো হ্যারিসনের মন এবং মস্তিষ্ককে নিয়ে খেলতে। যেমন কিছু চীনা সম্প্রদায়ের লোক সং ফিশের মাথাটাকে খুব সুস্বাদু মনে করে, কাঁটা বাদ দিয়ে পুরো অংশটাই খেয়ে ফেলে। পাশ্চাত্যের মানুষদের কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হতে পারে, নয় কি? একপাশের ভুরু কপালের দিকে উঠে গেল হ্যারিসনের। ঠোঁটে শুকনো হাসি, তবে কোনো মন্তব্য করল না। ক্লার্ক তার গল্পটাকে আরও ফাঁপিয়ে তুলল। তারপর ধরুন, এখানে সিঙ্গাপুরে এক শ্রেণীর চীনা আছে। এরা সবসময় অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকে, কিন্তু এরা এমন এক ধরনের উৎসব করে যা নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। হ্যারিসন তার চেয়ারের এক কোণে কাত হয়ে বসেছিল। তার চেহারায় প্রবল আগ্রহের ভাব ফুটে উঠতে দেখে তৃপ্তি বোধ করল রিচার্ড ক্লার্ক। মনে মনে ভাবল, ব্যাটাকে বড় রকমের একটা ধাক্কা দিতে হবে। ক্লার্ক আবার বলতে শুরু করলো, এই চীনারা বিশ্বাস করে বানরের মগজ খেতে পারলে শুধু বুদ্ধি আর জ্ঞানই বাড়বে না, বৃদ্ধি পাবে সন্তান উৎপাদন ক্ষমতাও, নিশ্চয়তা দেবে দীর্ঘ জীবনের। তবে মগজটা খেতে হবে জ্যান্ত বানরের মাথা থেকে, তাৎক্ষণিকভাবে, নইলে কাজ হবে না। ওরা কি করে, হতভাগ্য বানরটাকে শক্ত করে বেঁধে ফেলে, তারপর মাথার খুলি ফাটিয়ে ভেতর থেকে মগজ বের করে খায়। বানরটা মারা যাওয়ার আগেই কাজটা করতে হয়, মানে যতক্ষণ জানোয়ারটা যন্ত্রণায় মোচড় খেতে থাকে সেই সময়ের ভিতরে চীনারা খুবলে নেয় মগজ। সেই দৃশ্য না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনি। মগজ খুবলে নেওয়ার সময় আহত বানরটা এমন ভয়ঙ্কর চিৎকার দিতে থাকে, এর চেয়ে ভয়াবহ ব্যাপার আর কিছু হতে পারে না। উফ বাবা! হ্যারিসনের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, দৃষ্টিতে অবিশ্বাস। এসব গল্প বলেই আপনি ট্যুরিস্টদের আকর্ষণ করেন না? চোখে না দেখলে আমি সত্যি আপনার গল্প বিশ্বাস করব না। এ তো সাংঘাতিক অমানবিক কাণ্ড। হাসল ক্লার্ক। ব্যাপারটা মানবিক না অমানবিক সেটা সম্পূর্ণ নির্ভর করে কোন পরিবেশে আপনি বড় হয়ে উঠেছেন তার উপর। সত্যি বলতে কি, সবার মূল্যবোধ এক নয়। যারা এই কাজটা করে তাদের কাছে কিন্তু এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। এরপর বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল দুজনে। হ্যারিসনের এখনও সন্দেহ দূর হচ্ছে না। সে ক্লার্কের গল্পটা নিয়ে গভীর ভাবনায় ডুবে গেছে।
আবার যখন কথা বলতে শুরু করলো, সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে চলে গেল সে। $300 দেওয়ার কথা ছিল আপনাকে। হিপ পকেটের পেট মোটা মানিব্যাগ থেকে একতারা নোট বের করলো সে। $300 বেশি হবে। টাকাটা টেবিলের ওপর দিয়ে ঠেলে দিল ক্লার্কের দিকে। আপনাকে অ্যাডভান্স দিলাম পুরোটাই, অতিরিক্ত আরও $50 রাখুন। আশা করি আমাকে স্পেশাল কিছু জিনিস দেখানোর ব্যবস্থা করতে পারবেন আপনি। টাকাটা নিয়ে উঠে দাঁড়ালো রিচার্ড ক্লার্ক। সিদ্ধান্ত নিল স্পেশাল কিছু জিনিস আমেরিকানটাকে দেখাবে সে। হ্যারিসন বিশেষ কিছু দেখার অধিকার রাখে, এমন কিছু যা সারা জীবন মনে থাকবে এই সালায় আমেরিকানটার। পরদিন সকালে একটা গাড়ি ভাড়া করে ক্লার্ক গুডউড হোটেলে চলে এলো। হ্যারিসন যে জিনিস দেখতে চেয়েছে তার ব্যবস্থা সে করে এসেছে। গত রাতে ক্লার্ক হোটেল থেকে চলে আসার পরে হ্যারিসন নিজেই একটা ট্যাক্সি নিয়ে রাতের শহরে বেরিয়ে পড়ে এবং এক প্রমোদবালাকে ভাড়া করে। লোকে চীনাদের সম্পর্কে যে গল্প বলে তা আদৌ সত্যি নয়। এই ব্যাপারটি হ্যারিসন আবিষ্কার করে ঠিকই, তবে যে জিনিসটি ওকে সবচেয়ে অবাক করেছে তা হলো মাত্র $20 সে মানসিক প্রশান্তি খুঁজে পেয়েছে মেয়েটির কাছ থেকে। তার রাতের অভিযানের গল্প শুনে ক্লার্ক মৃদু হাসল, শুধু মন্তব্য করার প্রয়োজন বোধ করল না। তার মন পড়ে আছে অন্য জায়গায়। সে হ্যারিসনকে নিয়ে বেরিয়ে পড়ল। সকালের বেশিরভাগ সময় কেটে গেল থাইপুসাম উৎসব দেখে। বলাই বাহুল্য এই সময় এক মুহূর্তের জন্য হ্যারিসনের ক্যামেরা থেমে থাকেনি। উৎসাহ নিয়ে ছবি তুললেও তার চেহারা দেখে ক্লার্ক বুঝতে পারছিল আমেরিকানটা উৎসব দেখে খুব একটা মজা পাচ্ছে না। অথচ ক্লার্কের নিজের এই উৎসবটি খুবই পছন্দের। যতবার সে থাইপুসাম উৎসব দেখেছে ততবার মুগ্ধ বিস্ময়ে ভেবেছে ধর্মবিশ্বাসী মানুষগুলো কী করে এমন শারীরিক যন্ত্রণা সহ্য করছে। ওদের প্রতি শ্রদ্ধা জেগেছে তার। এরকম মহান একটা ব্যাপার হ্যারিসন অবজ্ঞা করছে দেখে মনে মনে খুবই রুষ্ট হলো ক্লার্ক। ওই দিন বিকেলে হ্যারিসনকে নিয়ে মাউন্ট ফেভারে উঠে দ্বীপ দেখালো ক্লার্ক। নিয়ে গেল টাইগার বাম গার্ডেনের ভৌতিক মূর্তিগুলোর কাছে। হাউস অফ জেডের নয়নাভিরাম সবুজ পৃথিবীও দেখালো। প্রতিটি জিনিস দেখানোর সময় সেগুলোর প্রাসঙ্গিক ইতিহাসও বর্ণনা করে চলল ক্লার্ক তার মক্কেলকে খুশি রাখতে। রাতের বেলা রাগি স্ট্রিটের একটি বারে ঢুকলো ক্লার্ক হ্যারিসনকে নিয়ে। বসলো কাঠের বেঞ্চিতে। এটা কুখ্যাত একটা জায়গা। দুনিয়ার সব মাতাল, চোর, বেশ্যা, ভিক্ষুক, পকেটমার, ফেরিওয়ালা আর বিকৃত রুচি লোকেদের বাস এখানে। এখানে পয়সা দিয়ে পাপ কেনা যায়। যে কাউকে ইচ্ছা করলেই করা যায় শয্যা সঙ্গিনী। এই অন্ধকার জগতে দেখার মতো অনেক কিছু আছে। হ্যারিসন বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলো রং মাখা একজোড়া বিচিত্র প্রাণীর দিকে। ওরা একদল ব্রিটিশ নাবিকের দৃষ্টি আকর্ষণের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ক্লার্ক ঝাড়া 20 মিনিট কসরতের পরে হ্যারিসনকে বোঝাতে সমর্থ হলো যে ওই মেয়ে দুটো আসলে পুরুষ। একথা শুনে ওদের ওপর থেকে চোখ ফিরিয়ে নিল হ্যারিসন। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে দেখাতে পারি, ঠান্ডা বিয়ারের গ্লাসে চুমুক দিতে দিতে বলল ক্লার্ক। এই জায়গায় সবচেয়ে সুন্দরী মেয়েটিও আসলে পুরুষ। শুনে হ্যারিসনের সেকি হাসি। মদে ধরেছে ওকে। অতিরিক্ত মদ্যপানে অভ্যস্ত নয় সে। ঝোঁকের মাথায় তরুণ এক মালয়ের সাথে জুয়া খেলতে গিয়ে হেরে গেল। ক্লার্ক পাশে চুপচাপ বসে রইল। ফুরফুরে বাতাস বইছে, মম করছে মশলার ঘ্রাণ। নাক টানল। ভালো লাগে ক্লার্কের অতি সাধারণ এই জীবনযাত্রা। এখানে এলে ও যেন মানবতার গন্ধ খুঁজে পায়। বেশ কিছুক্ষণ পরে আবার পুরনো প্রসঙ্গটা টেনে আনলো ক্লার্ক। বলছিলাম,
আরও খানিকটা উত্তেজনার খোরাক কি পেতে চান? জিজ্ঞেস করলো সে হ্যারিসনকে। মানে? জড়ানো গলায় প্রশ্ন করলো আমেরিকান। লাল টকটকে হয়ে উঠেছে মুখ, নেশায় ঢুলু ঢুলু চোখ, হাতে ধরা মদের পাত্রে চুমুক দিল। নীল ছবি দেখাবেন না? না। অনেক কষ্টে চোখ বিস্ফারিত করে তাকালো হ্যারিসন। ও, সেই বানরের মগজ খাওয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, যদি আপনার দেখার ইচ্ছে হয়, বলল ক্লার্ক। দম বন্ধ করে রইল জবাবের অপেক্ষায়। বেশ, কখন? যেতে চাইলে এখনই। মিনিট 10 পরে ওরা আলোকিত শহর পেছনে ফেলে যাত্রা শুরু করলো অন্য আরেক জায়গার উদ্দেশ্যে। মেন রোড ছেড়ে গাড়ি নেমে পড়ল এবড়ো খেবড়ো এক রাস্তায়। দুপাশে রাবার আর আম গাছের সারি, মাঝখানে ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চলল ওরা। নিকষ অন্ধকার চিরে দিচ্ছে হেডলাইটের আলো, মাঝে মাঝে সবুজ শস্য ক্ষেত দেখা গেল। গাড়ির সামনে দিয়ে দৌড়ে পালালো এক মস্ত ইঁদুর। মেঠো পথ ধরে চলতে ভয়ানক ঝাঁকুনি লাগছে বলে স্পিড কমিয়ে দিয়েছে ক্লার্ক। গাছের ডোবা বা জলা থেকে ভেসে এলো কোলা ব্যাঙের কড়াস কড়াস শব্দ। পেছনের সিটে দলা মোচড়া হয়ে পড়ে আছে হ্যারিসন, মেঘ গর্জনের মতো নাক ডাকছে। গাড়ির ঝাঁকুনিতেও ঘুম ভাঙছে না ওর। ক্লার্ক চোখের কোণ দিয়ে দেখতে পেল একটা বাদুড় উড়ে গেল পাশ দিয়ে। পান্না সবুজ রঙের একটা সাপ দ্রুত রাস্তা পার হয়ে গেল। মাইল দুয়েক রাস্তা ড্রাইভ করার পরে ক্লার্ক গাড়ি ঢোকালো ছোট্ট একটি গ্রামের ভেতরে। বেশ কিছু ছোট কুটির দিয়ে ঘেরা গ্রামটা। গাড়ি থেকে নামতে পুরো এক চীনা হাতে তেলের প্রদীপ নিয়ে ক্লার্কের দিকে এগিয়ে এলো। প্রদীপটা উঁচু করে ধরল, আগন্তুককে চেনার চেষ্টা করছে। পরিচিত মানুষ দেখে তোবড়ানো গালে হাসির রেখা ফুটল। দপদপ করে জ্বলছে প্রদীপ, তেল ফুরিয়ে এসেছে। বোধহয় বুড়োর লম্বা ছায়া পড়েছে মাটিতে। আলোতে ভৌতিক লাগছে চেহারাটা। বুড়োর হাসিতে উদ্ভাসিত মুখটা যেন একটা গুহা। সাকুল্যে একটা মাত্র দাঁত দেখা যাচ্ছে, সোনা দিয়ে বাঁধানো, বাকি সব শূন্য। লম্বা কালো বিনুনি করা চুল ঝুলছে থুতনির কাছে। অসংখ্য ভাঁজ আর রেখায় ভর্তি মুখটা চাষ করা জমির কথা মনে করিয়ে দিল। কোটরে ঢোকা কালো চোখজোড়া ফাঁকা লাগছে। তবে সে যখন ঝুঁকে এসে গাড়িতে পাকা হয়ে শুয়ে থাকা হ্যারিসনকে দেখতে পেল, নিস্তেজ দৃষ্টিতে ছিরিক দিল আলো। বেশ বেশ মিস্টার ক্লার্ক, আপনি আমাদের জন্য একজন দর্শনার্থী নিয়ে এসেছেন। বুড়োর ক্ষণক্ষণে কণ্ঠ শুনে বা অন্য যে কোনো কারণে হোক ঘুম ভেঙে গেল হ্যারিসনের। আড়মোড়া ভেঙেই উঠে বসল সে। মাথা ঝাঁকাচ্ছে, ঝিমঝিম ভাবটা কাটছে না কিছুতেই। অনেক কসরত করে গাড়ির দরজা খুলে পা রাখলো মাটিতে। সিদে হতেও রীতিমতো হিমশিম খেতে হলো। শেষে খোলা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো কোনো মতে। আসল জায়গায় এসে পড়েছি নাকি? হ্যাঁ, লিমচং আপনাকে ভেতরে নিয়ে যাবে। আমি এখানে আছি। ওসব জিনিস আগেও দেখেছি, আর দেখতে চাই না বাবা। বিড়বিড় করে কি বলল হ্যারিসন বোঝা গেল না। বুড়ো চাইনিজকে অনুসরণ করলো। কাছের একটা কুটিরের দিকে হাঁটছে লিমচং। তার সাথে তাল মিলিয়ে চলতে খুবই কষ্ট হচ্ছে হ্যারিসনের। ঘরের ভেতরেও সে ঢুকতে পারল না। তার আগেই মেঝের ওপর পড়ে গেল জ্ঞান হারিয়ে। জ্ঞান ফিরে পাওয়ার পরে ওয়েন হ্যারিসন
প্রথমেই নিজেকে ধিক্কার দিল। কেন বোকার মতো সে স্থানীয় চোলাই মদকে পাত্তা দিতে চায়নি? এগুলোর সাংঘাতিক তেজ বোঝাই যাচ্ছে। হ্যাংওভার কাটেনি এখনো। তালুটা ফেটে যেতে চাইছে। সে একটা হাত তুলে কপালটা চেপে ধরতে চাইল, কিন্তু পারল না। অজানা একটা ভয়ে গায়ে কাঁটা দিল। ভয়টাকে দূর করতে হ্যারিসন ভাবতে লাগলো সে কোথায় এসেছে। মাথাটা কাজ করছে না ঠিক মতো, আর চোখেও ভালো দেখতে পাচ্ছে না সে। অন্ধকারে ডুবে আছেও। নিজের হাত পাও ঠাওর হচ্ছে না ঠিক মতো। দোরগোড়ায় একটা মাটির প্রদীপ জ্বলছে বটে, কিন্তু ওটার আয়ু প্রায় শেষ, কারণ একেবারে মিটমিটে আলো। হঠাৎ বুকের ভেতরটা লাফ দিয়ে উঠল হ্যারিসনের। প্রদীপটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। কেউ একজন প্রদীপটা হাতে তুলে নিয়েছে, যদিও কাউকেই দেখা যাচ্ছে না, কিন্তু একটু পরেই লোকটাকে দেখা গেল। আলোটা উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। তেল দেয়া হয়েছে প্রদীপে। সেই বুড়ো লিমচং। বুড়ো সলতেটাকে উস্কে দিল। লাফিয়ে উঠল আগুন। হঠাৎ আলোর ঝলকানিতে চোখ মুচকে গেল হ্যারিসনের। এসব এসব হচ্ছে নাকি? কি হচ্ছে এসব? লিমচং প্রদীপটাকে কাঠের একটা পায়ার ওপর রেখে দিল। তারপর এগিয়ে গেল হ্যারিসনের দিকে। মিস্টার ক্লার্ক কাছে পিঠেই আছেন। বুড়োর মুখ থেকে বিকট একটা গন্ধ আসছে। মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলো হ্যারিসন, কিন্তু পারল না। পর মুহূর্তে নিজের অবস্থান সম্পর্কে সচেতন হয়ে উঠল হ্যারিসন। সাথে সাথে জমে গেল আতঙ্কে। ওকে ভারী একটা কাঠের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। মাথাটা ঢোকানো হয়েছে কাঠেরই তৈরি সাঁড়াশির মতো একটা যন্ত্রের ভেতরে। যন্ত্রটা এমনভাবে ওর মাথা চেপে আছে যে ডানে বাঁয়ে ফিরে তাকানোরও উপায় নেই। একটা ঘোরের ভেতর এতক্ষণ ছিল বলে হ্যারিসন কিছুই বুঝতে পারেনি। আসলে সে কাঠের চেয়ারটাতে বন্দি হয়ে আছে। কিন্তু কেন? কারণটা বুঝতে না পারলেও অজানা সেই ভয়টা আবার ফিরে এলো হ্যারিসনের মাঝে। তোমরা কি চাও আমার কাছে? টাকা? তাহলে তাহলে যা আছে নিয়ে না। দয়া করে এই অবস্থা থেকে আমায় মুক্ত করে দাও। আমি পারছি না। আমাকে মুক্ত করে দাও প্লিজ। প্লিজ আমায় মুক্ত করো। চিৎকার করে উঠল হ্যারিসন। তবে সেই চিৎকারে কোনো কাজ হলো না। লিমচং ঘুরে ওর পেছনে চলে এলো। মুখ খুলতেই সেই পচা গন্ধটা নাকে ধাক্কা মারল হ্যারিসনের। না স্যার, আপনার টাকার দরকার নেই আমাদের। আমাদের শুধু আপনার ওই তুলতুলে মগজটার প্রয়োজন। ও মগজটা খাওয়াবো। একটু পরেই ব্যথায় আর্তনাদ করে উঠল হ্যারিসন। বুড়ো খুঁড়ের মতো একটা ধারালো কিছু একটা জিনিস বসিয়ে দিয়েছে ওর কপালের পাশে, হেয়ার লাইনের ঠিক নিচে। পাগলের মতো ধস্তাধস্তি করল ও, কিন্তু কোনো লাভ হলো না। বাঁধন ছিঁড়ল না। সাহায্যের আশায় চিৎকার করে ক্লার্ককে ডাকলো সে, কিন্তু কেউ ওর সাহায্যের জন্য এগিয়ে এলো না। তবু গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছে হ্যারিসন। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমার মগজ খেয়ে তোমরা কিছু পাবে না বাবা। আমায় ছেড়ে দাও, আমার দয়া করে ছেড়ে দাও। না না না, আহ না। ব্যথাটা অসহ্য, কোনো কিছুর সাথে তুলনা দেওয়া যায় না। হ্যারিসন টের পেল তার খুলি থেকে মাংসসহ চুল কেটে নেওয়া হচ্ছে। ঘাড় এবং মুখ বেয়ে গরম রক্ত নামতে লাগলো।
চোখে আঠালো ধারাটা পড়তে আচ্ছন্ন হয়ে এলো দৃষ্টি। লালচে কুয়াশার একটা আবরণ সৃষ্টি হলো সামনে। গলার সমস্ত রগ ফুলে উঠল হ্যারিসনের চিৎকার করতে গিয়ে। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা পাঁজরের গায়ে দমাদম বাড়ি খাচ্ছে। ভীষণ আতঙ্ক ওকে প্রায় অবশ করে দিল। শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে, যেন প্রতিবাদ করলেও লাভ হবে না জেনে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে হ্যারিসনের। এখন আর চিৎকার করছে না, গোঙাচ্ছে অস্ফুট, আর ওকে দয়া করতে বলছে। শেষের দিকে কর্কশ ফোপানোর মতো আওয়াজ বের হতে লাগলো গলা থেকে। শিশুর মতো কাঁদতে শুরু করলো হ্যারিসন। লবণাক্ত জলের সাথে রক্ত ঢুকে গেল মুখে। উখা বা করাত ঘষার খড়খড়ে শব্দ শুনতে পেল হ্যারিসন হঠাৎই। লিমচং জিনিসটা দিয়ে ওর খুলি কাটতে শুরু করেছে। প্রচণ্ড ভয় কেঁপে উঠল হ্যারিসন। বিস্ফারিত চোখে দেখল ওর খুলির ছোট ছোট সাদা হাড় মেঝের ওপর ছিটকে পড়ছে। গোঙাতে গোঙাতে চোখ তুলে চাইল হ্যারিসন। ওর সামনে হলদে রঙের ভৌতিক কয়েকটা মুখ। প্রদীপের কাঁপা কাঁপা আলোতে দেখা গেল শয়তানি হাসি সব কটা ঠোঁটে। ওদের ভেতরে রিচার্ড ক্লার্কও আছে। কেমন জব্দ! নিঃশব্দে হেসে যেন বলছে ও। হ্যারিসন দেখল উপস্থিত দর্শকদের সবাই সাগ্রহে খাবার মতো হাত বাড়িয়ে দিয়েছে তার খুলি লক্ষ্য করে। পরক্ষণে মাথায় ভয়ঙ্কর একটা ব্যথার অনুভূতি ওর সারা শরীরে আগুন ধরিয়ে দিল। কয়েক সেকেন্ডের জন্য আধার হয়ে এলো দুনিয়া। শেষ মুহূর্তে বহু কষ্টে চোখ মেলে তাকালো হ্যারিসন। দেখল ওদের দুজন রক্তমাখা স্পঞ্জের মতো ধূসর একটা জিনিস মুখে পুরে কচমচ করে চিবোচ্ছে। তার পরপরই নিশিম আধার আবার গ্রাস করলো হ্যারিসনকে। ধীরে সুস্থে গাড়ি চালিয়ে নিজের বাংলোয় ফিরে এলো রিচার্ড ক্লার্ক। এখন ভালো করেই জানে এই জীবনে আর ইংল্যান্ড ফেরা হবে না তার। অবশ্য তাতে অসুবিধা নেই, গাইডের ব্যবসাটা ভালোই জমে উঠেছে। আর প্রাচ্যের রহস্যময়তা তাকে এমন মুগ্ধতায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে যে এখান থেকে কোথাও যাওয়ার ইচ্ছেও তার নেই। শেষ হলো আমাদের আজকের প্রথম নিবেদন। এবার শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় নিবেদন। তমাল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ভিন্ন স্বাদের কাহিনী, বৃশ্চিক দংশন। এককালে রায়মঙ্গল আর বিদ্যাধরীর মোহনার কিছু আগে শিবনাথ চক্রবর্তীদের বিঘে 15 এলাকা জুড়ে ছিল বিশাল আমবাগান। বছর 20 আগে সেই বাগান সরকারি খাতায় খাস জমি হিসাবে নথিভুক্ত হওয়ার গোপন খবরটি জানবার পর কয়েকটি বাগদি পরিবার প্রথমে সেই বাগানে অস্থায়ী বাসা বেঁধে বসবাস শুরু করে দিল। দরমার বেড়া, বাঁশের খুঁটি, প্লাস্টিকের ছাউনি। চক্রবর্তী পরিবারের অনেক শরিক। অধিকাংশ শরিক ভারতের বিভিন্ন শহরে চাকরি করতেন। পৈতৃক জমির প্রতি তাদের বিশেষ টান ছিল না। প্রাচীন ভিটে এখন ধ্বংসস্তূপ। চক্রবর্তীদের এক শরিক কলকাতা শহরে থাকতেন। পরিবারের সেই সদস্যের বৎসরান্তে একবার গ্রামে আগমন ঘটত, আমবাগান আর পুকুর লিজের টাকার আকর্ষণে। আমবাগানে যে গোটা 5 ঘর উঠেছে সে খবর তিনি পেলেন। গুরুত্ব দেওয়া প্রয়োজন মনে করলেন না। ফলে আমবাগানে অস্থায়ী ঘরের সংখ্যা ক্রমশই বাড়তে লাগল। বছর 2-এর মধ্যেই আমবাগান বাগদি কলোনিতে পরিণত হলো। আম গাছের বড় বড় ডাল কেটে সেই ডাল দিয়ে তৈরি হলো ঘরের খুঁটি।
অস্থায়ী বাসিন্দারা জমির পাট্টা পেলেন। চক্রবর্তীদের আমবাগানে কয়েকটি গাছ ছাড়া বাগানের আর কোনো অস্তিত্ব থাকলো না। দু নদীর মাঝখানে হঠাৎ গজিয়ে ওঠা কলোনি দেখতে দেখতে বেশ জমজমাট হয়ে উঠল। কলোনির চারদিকে মাছের ভেড়ি, সেখানে বাগদা চিংড়ি থেকে ভেটকি, সব রকমের মাছের রমরমা কারবার। কিছু দূরের গঞ্জে মাছের আড়ত, মাছ আড়তে চালান হয়, আড়ত থেকে চালান হয় কলকাতায়। আকারে বড় চিংড়ি রফতানি হয় বিদেশে, আর ছোট চিংড়ি কলকাতাবাসীর ভাগ্যে জোটে। বাগদি কলোনির বাসিন্দাদের কাজের অভাব হলো না। নেট দিয়ে তৈরি এক ধরনের জাল দিয়ে নদীর নোনা জলে মাছের মিন বা বাচ্চা ধরে বিভিন্ন ভেড়ি মালিকদের কাছে বিক্রি করা থেকে শুরু করে ভেড়িতে জাল ফেলে মাছ ধরে কলোনির বাসিন্দাদের রোজগার বেশ ভালোই শুরু হলো। সরকারি সাহায্যে কয়েকটি পাকা ঘর তৈরি হলো, আর কিছু ঘর দরমার বেড়া আর টালির ছাউনি সম্বল করেই দাঁড়িয়ে রইল। গরিব অভাবী মানুষের হাতে বাড়তি টাকা অনেক উটকো সমস্যার জন্ম দেয়। ফলে সন্ধ্যার পরেই বাগদি কলোনির শেষ প্রান্তে প্রথমে একটা চুলাই মদের ঠেক গড়ে উঠল। যে মানুষগুলো এতদিন উৎসব অনুষ্ঠানে তাড়ি অথবা হাড়িয়া খেয়ে আনন্দ করত, এখন তারা সকলে রাতারাতি চোলাইয়ের ভক্ত হলো। চোলাই থেকে বাংলা সবই চলত। সন্ধ্যের পর জুয়ার আসর, কয়েকজন সুযোগ সন্ধানী দেহোপজীবিনীর আবির্ভাবে কলোনির বাতাস ক্রমেই দূষিত হতে শুরু করল। এই বাগদি কলোনির অন্যতম বাসিন্দা ছিল মনা বাগদি, ভালো নাম মনোয়ারা। পিতৃদত্ত নাম সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে ছোট আকার ধারণ করল। দুটি সন্তানের জন্ম দেওয়ার পর তার স্বামী একদিন বিষাক্ত চোলাই খেয়ে দুটি নাবালক সন্তানের দায় তার উপর চাপিয়ে দিয়ে জীবন থেকে অব্যাহতি নিল। দুই সন্তানের একজনের বয়স 3, অপরজনের 4। মনা বাগদির বয়স তখন মাত্র 20। চেহারার জৌলুস বেশ আকর্ষণীয়। অভাবের সংসারে দয়া দেখিয়ে ফায়দা লুটার আশায় বেশ কিছু ছেলে ছোকরার উৎপাত শুরু হলো। মনোয়ারা নিজেকে শক্ত রাখার চেষ্টায় বঁটি নিয়ে তাদের দিকে তেড়ে গেল। অবশেষে ছেলে ছোকরার দল মনোয়ারার বাড়ির বেশ কিছু টালি ঢিল মেরে ভেঙে নিজেদের আশাভঙ্গের বেদনায় কিছু প্রলেপ লাগিয়ে বিদায় নিল। বটি দেখিয়ে পুরুষ হায়নাদের লোলুপ দৃষ্টি আটকানো যায়, সন্তানদের খিদে কি মেটানো যায়? তার জন্য প্রয়োজন টাকার। মনোয়ারার বাবা মেয়ের বিয়ে দিয়ে কন্যাদায় থেকে নিস্তার পেয়েছেন। তিনি মনোয়ারার স্বামী মারা যাওয়ার খবর পেয়ে মাত্র একবার এসেছিলেন, আর মনোয়ারার সংসারের খবর নেওয়ার প্রয়োজনও মনে করেননি তিনি। মনোয়ারা জাল ফেলে মাছ ধরতে জানে না, মাঠের কাজ জানে না, ফলে তার সন্তানদের অধিকাংশ দিন জোটে একবেলা খাবার, রাতে উপোস। অবশেষে মনোয়ারা নদীর মোহনায় চিংড়ি মাছের মিন বা বাচ্চা ধরার চেষ্টা শুরু করলো। তবে নদীতে আবার খুব সকালে না পৌঁছলে কিছু পাওয়া যায় না। এদিকে ছোট বাচ্চাদের ঘরে রেখে রাত থাকতে মনোয়ারা নদীতেও যেতে পারে না, ফলে মাছের বাচ্চা তার ভাগ্যে ঠিকমতো জোটেও না। অনেক চিন্তা করে সে একটা উপায় বার করলো। নদীর পাড়ে বড় বড় গর্ত, তার ভেতর আছে কাঁকড়ারা। মনোয়ারা সেই গর্ত থেকে কাঁকড়া ধরা শুরু করলো। প্রথম কাঁকড়ার কামড়ে আঙুল থেকে রক্ত বেরোতো, আঙুল নীল হয়ে যেত, তবু সন্তানদের মুখে খাবার তুলে দিতে পেরে সে শান্তি পেত। নীল হয়ে যাওয়া আঙুলের যন্ত্রণা সন্তানদের মুখের হাসি দেখে কিছুটা কমত। এভাবে কাঁকড়া ধরার একটা নিজস্ব পদ্ধতি আবিষ্কার করে ফেলল মনোয়ারা। কাঁকড়ার কামড় থেকে আঙুল বাঁচিয়ে ভালো কাঁকড়া ধরতে শিখল সে। 3টে বড় বড় কাঁকড়া ধরলেই দুবেলা খাবারের সংস্থান হয়। কাঁকড়া বিক্রি হয় অন্য আড়তে, এইসব কাঁকড়া আবার রপ্তানি হয়। মনোয়ারা বাগদি জীবন এই উপায়ে বেশ ভালোই চলছিল। সমস্যা এলো অন্য দিক থেকে। মনোয়ারার সন্তানদের মাঝে মাঝেই জ্বর হতো। এলাকার একমাত্র হাতুড়ে ডাক্তারের ওষুধে একজন কিছুটা সুস্থ হতে না হতেই অপরজনের শরীরে জ্বরের উপসর্গ আসত। অবশেষে ডাক্তার নিদান দিলেন, ঘরটা পাকা ঘর করে নে মোনা, এখন বর্ষাকাল, এরপর শীত আসবে, তখন তোর ওই দরমার বেড়া, টালির ছাউনি, মাটির মেঝের জন্য বাচ্চাদের আবার জ্বর হবে। মনোয়ারা বলল, টাকা কেমনে পাবো গো? বর্ষাকালে ভাঙা টালি থেকে বৃষ্টির পানি পড়ে। ভাঙা টালি বদলাতে পারি নে, তুমি আমারে ঘর করার কথা বলতেছ?
আমার বিছানা ভিজে যায়, কিন্তু উপায় নেই, তাই রাতের বেলা ওখানেই বাচ্চাগুলোরে নিয়ে শুতি হয়। মেম্বারকে গিয়ে বল, মেম্বার যদি চায় তোর ঘর পাকা করে দেবে, পরামর্শ দেন ডাক্তার। ডাক্তারের কথা মনোয়ারার মনে আশা জাগায়। সে পঞ্চায়েত মেম্বারকে চেনে। একদিন এলাকার মেম্বার সফিনকুল তার বাড়িতে এসে বলেছিল, কোনো অসুবিধা হলে আমাকে জানাবি, তোর বর আমাদের দলের লোক ছিল, তোর সুবিধে অসুবিধে দেখার দায় আমাদের। মনোয়ারা অনেক আশা নিয়ে এক দুপুরে এলাকার মেম্বার সফিনকুলের বাড়ি গেল। সফিনকুল নিজের বাইরের ঘরের বিছানায় দিবানিদ্রার চেষ্টা করছে। বাড়ির দরজায় ধাক্কার শব্দ শুনে বিছানা থেকে উঠে দরজা খুলে সে তো অবাক। সে বললে, কিরে মনোয়ারা, এই দুপুরবেলা তুই কেন এসেছিস? মেম্বার, তুমি নাকি সকলের ঘর পাকা করে দাও, তোমার অনেক ক্ষমতা। আমার বাচ্চাগুলোর কেবল জ্বর হয়, ভাঙা ঘরে বৃষ্টিতে ভেজে শীতে কাঁপে, কিছুতেই সারে না। আমার ঘরটা পাকা করে দেবে? দেখ, সকলের ঘর তো পাকা হয়নি, ওরা সব নিজেরাই করেছে। আমার হাতে ক্ষমতা থাকলে তোর ঘর তো সকলের আগে পাকা করে দিতাম রে। সফিনকুল দায় এড়ানোর চেষ্টা করে দাও না গো মেম্বার, তোমার এই উপকার চিরকাল মনে রেখে দেবো। দেখ, আমি কেবলমাত্র সই করি, বাকি সব কিছু ওই ইঞ্জিনিয়ারদের ওপর নির্ভর করছে। মেম্বারদের কথা ওরা পাত্তা দেয় না। তুমি তো চাইলেই পারো, ঘরটা পাকা করে দাও না গো। কোনো উপায় না পেয়ে মনোয়ারা মেম্বারের পা জড়িয়ে ধরে। মেম্বার কতকটা নিরুপায় হয়েই বলে, আচ্ছা, তুই 1020 টাকা নিয়ে এসে দেখা করিস, একবার চেষ্টা করে দেখব। এই কথা দিতে পারি, ঘর না দিতে পারলে টাকা ফেরত দিয়ে দেবো। 20,000? এত টাকা যে আমি জীবনে কোনোদিন দেখিনি। মনোয়ারা সফিকুলের পা দুটো আরও শক্ত করে জড়িয়ে ধরে। সফিনকুল নিজের হাত দিয়ে মনোয়ারাকে তুলে কোমল স্বরে বলল, দেখ মনোয়ারা, এই দুনিয়ায় কোনো কিছুই মাগনা পাওয়া যায় না, বিনিময়ে কিছু না কিছু দিতে হয়। যদি কিছু দিস তবে চেষ্টা করতে পারি। একটা পাকা ঘর দাও মেম্বার, তোমার কথা সারা জীবন মনে রাখবো। মনোয়ারার কণ্ঠে করুণাকুতি। উপকার কি আর কেউ মনে রাখে রে মনোয়ারা, এটা নগদে দেনা পাওনার যুগ। ঘরে আয়, ব্যাপারটা বুঝিয়ে বলি। কি কি কাগজ লাগবে, কোথায় কি দরখাস্ত করতে হবে দেখছি। মনাবাগদি মেম্বারের চোখের ভাষা আর কথার ইঙ্গিত থেকে সব বুঝতে পারে। প্রথমে ভাবে সেই ঘর থেকে এক্ষুনি চলে যাবে, কিন্তু পর মুহূর্তে সন্তানদের কষ্টের কথা মাথায় আসে তার। সে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে যায়, দু চোখের পাতা বন্ধ করে কেবল তার সন্তানদের হাসি মুখ খোঁজার চেষ্টা করে। সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য একসময় কাকড়ার দ্বারা সহ্য করেছে সে, আর আজ দাঁতে দাঁত চেপে সহ্য করছে এক বৃশ্চিকের কামড়। অসহায় মনোয়ারার দুগাল বেয়ে ক্ষীণ জলের ধারা। তবে এবার হয়তো তার ঘরটা পাকা হবে। আজকের আমাদের প্রথম নিবেদন পাঠে আমি গল্পকথক প্রিয়ব্রত এবং আজকের আমাদের দ্বিতীয় নিবেদন পাঠে শ্রীময়ী ঘোষ। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।